আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের সিনিয়র রিপোর্টার গাজী শাহনেয়াজ। গাজী শাহনেয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। আজকে আমরা যে নিউজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি। এই রিপোর্টটি করেছেন শাহনেয়াজ ভাই। আপনার কাছে শুরুতে জানতে চাবো যে কোন ধরনের খবরদারির কথা বলা হয়েছে এখানে। ধন্যবাদ আপনাকে। আমি বলি যে মূলত আইন প্রণেতা বলাই জাতীয় সংসদ সদস্যদেরকে বলা হয় আইন প্রণেতা। তাদের কাজই হলো রাষ্ট্রের আইনগুলো কাঠামো কী ধরনের হবে সেইগুলো তারা মতামত দেবেন। তারা মানুষের মানে কিসে কল্যাণ হবে কিসে অকল্যাণ এইসব বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করবেন, বিতর্ক করবেন। মূলত এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মানে লেজিসলেটিভ বলা হয় আইন প্রণেতাদের আর কি, আপনারা জানেন। কিন্তু দেখা যায় যে আমাদের দেশের যে কালচার সংস্কৃতি গড়ে উঠেছে, এমপিরা টোটালি আপনি দেখতে পাবেন যে স্থানীয় যে কাঠামোগুলো আছে সেখানে প্রত্যেকটার স্তরে স্তরে জনপ্রতিনিধি আছে। কিন্তু এমপিদের এলাকায় যে খবরদারি যেটা বলে কিংবা নাক গলানো আমরা সবসময় জেনে থাকেন, সেখানে তারা মানে তার মূল যে কাজ কিংবা দায়িত্ব আছে, যে শপথ নিয়ে এসছেন তারা, যে সংসদে এই করার বাদ দিয়েই এলাকাতেই বেশি সময় ব্যয় করেন এবং সেখানেই এটা ইউনিয়ন পরিষদে কি উন্নয়নে সেটা নিয়েও তারা হলো হস্তক্ষেপ করেন। যেটা স্থানীয় সরকারের যিনি চেয়ারম্যান থাকেন তার কাজ, এই কাজটা কিন্তু এই জন্য স্তরে ভাগ করা আছে। আপনি দেখেছেন যে স্থানীয় সরকার 5টা স্তর আছে। মূলত প্রথম স্তর যদি বলে জেলা পরিষদে একটা বিশাল একটা ক্ষেত্র। দ্বিতীয় স্তরে আছে আপনার সিটি কর্পোরেশন, সেখানে মেয়ররা থাকেন। মন্ত্রী পদমর্যাদায় অনেক জায়গায় হন, কখনো প্রতিমন্ত্রী উপমন্ত্রী পদমর্যাদা হন। এরপর উপজেলা পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের একটা গঠন করায়। পৌরসভা আছে এবং ইউনিয়ন পরিষদ আছে। এতদিন ধরে আসলে এমপিদের আমি যদি একটু পিছনে ফিরে যাই, সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, এর আগে যে একাদশ জাতীয় সংসদের যারা এমপি ছিলেন আর কি, একসময় বলা আলোচনা উঠলো যে স্থানীয় সরকারের যারা উপজেলা মানে স্থানীয় সরকার স্তরের যারা জনপ্রতিনিধি তারা বললেন যে এমপিদের নাক গলানোর কারণে তারা কাজ করতে পারেন না। তখন থেকে স্থানীয় সরকার এটা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের উপদেষ্টা থাকেন আর কি, উপজেলার উপদেষ্টা থাকেন এমপিরা। এটা আসলে খুবই হাস্যকর একটা বিষয়। তাদের যে নাক গলানোর যে বিষয়টা বলা হয় সেটা থেকে যায় আর কি। পরে এ নিয়ে এমপিরা সংসদে কিন্তু ব্যাপক বিতর্ক করেছিলেন। এক পর্যায়ে যে প্রধানমন্ত্রী, সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন, ভারতের ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তার প্রেক্ষিতে 5 আগস্ট তিনি যে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, সেই তার নির্দেশেই আর কি পরে এমপিদের জন্য একটা থোক বরাদ্দর ব্যবস্থা করে 5 বছর 20 কোটি টাকা করে দেয়। প্রতি বছর হিসাব করলে 4 কোটি টাকার এমপিয়ান, সেটা তার নির্বাচন ভোট ব্যাংক হিসাব করে আর কি আপনার কাজ করেন সেই টাকাটা আর কি। কিন্তু দেখবেন যে এবার ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন তো আমরা সবাই দেখতে পাচ্ছেন, সারা বিশ্বের মানুষ এটা নিয়ে উপভোগ করছেন আর কি। সেখানে কিছু সংস্কার মূলক কমিশন গঠন করে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার, যেটা রাষ্ট্রীয় কাঠামোটা ঠিক করে দেওয়ার জন্য। তার মধ্যে একটা আছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, যার কার্যক্রম এখনও চলছে। আগামী মাসে তাদের যে 3 মাসের যে টেরিটরি আছে সেটা শেষ হবে আর কি। আপনি জানেন এই সংস্কারের প্রক্রিয়াটা কি হচ্ছে? এই সংস্কারের প্রক্রিয়ায় মূলত যারা সুশীল সমাজ আছে, স্থানীয় সারা বাংলাদেশের যারা সুধীজন আছে, সবার মতামত নিয়েছেন। এখন তারা রিপোর্ট লেখার দিকে মনোনিবেশ করেছেন, যতটুকু আমার তথ্য সূত্র বলছে। এবং কমিটির একাধিক সদস্যের সাথে আমার কথা হয়েছে, যিনি প্রধান আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত ডক্টর মোহাম্মদ তোফায়েল আহমেদের সাথেও আমার কথা হয়েছে। সেখানে স্পর্শকতার একটা বিষয়, যেটা এমপিদেরকে যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে যে কর্তৃত্ব আছে সেইটা যে তারা যদি প্রয়োগ না করতে পারেন, এটা আইন দ্বারা একটা বাদ দিয়ে দিতে চাচ্ছেন তারা। এবং সংবিধানের আপনি জানেন যে 59 অনুচ্ছেদে এমপিদের খবরদারি করার যে বিষয়টা, এটা রক্ষা কবচ হিসেবে কাজ করে, সুরক্ষা বলা যায় এমপিদের জন্য। তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটু অতিরঞ্জিত খবরদারি করতে পারেন আর কি।
কিন্তু সেখানে চাইছেন যে স্থানীয় সরকার কমিশন চাইছেন বিজ্ঞজন কিংবা সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সবার সাথে কথা বলে তারা এই কাঠামোতে এই যে 59 ধারে একটা সংশোধনে আনার চিন্তা করছেন। আপনি নিশ্চয়ই যখন সুপারিশটা দেখতে পাবেন, এটা আমার দেশের একটা অনুসন্ধানী প্রতিবেদন অনুসন্ধানী বলতে স্কুপ নিউজ বলা চলে আর কি। সেই নিউজটা আমরা হয়তো অ্যাডভান্স করেছি, মানুষ হয়তো আরও কিছুদিন পরে জানতে পারবে। সেখানে অনেকগুলো বিষয় আছে যে এমপিদের যে থোক বরাদ্দ দেয় সেটা থেকে তাদেরকে বিরত রাখা, তারপর আপনার টিআর কাবিখা এই ধরনের যেসব প্রকল্পগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র সেগুলো প্রকল্প থেকে বিরত রাখা। মূলত এমপিদের যে কাজটা, মূল দায়িত্ব যে আইন প্রণেতা হিসাবে তাদেরকে সেই জায়গা থেকেই যাতে মনোনিবেশ করতে পারেন, আর রাষ্ট্রের ভাবনাগুলো যাতে তারা প্রতিফলিত করতে পারেন সংসদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয় যে অর্থনৈতিক কাঠামো সেটা যাতে তারা সংসদ বা ঠিক করতে পারেন। মূলত স্থানীয় সরকার, হ্যাঁ তাদের যদি স্থানীয় সরকার তারাও জনপ্রতিনিধি, যেহেতু ভোটের মাধ্যমে তারা নির্বাচন, তাদেরও এলাকায় কিছু প্রকল্প সেটা সরকার নির্ধারণ করবেন কী ধরনের প্রকল্প দিলে এমপিদের আর কি যাতে নেক্সট ভোটে পরবর্তী 5 বছর পরে যখন একটা ভোট আসে তখন সেখানে তারা তাদেরকে মানে জনগণের কাছে বলতে পারেন আপনাদের জন্য আমি এটা করেছি, আপনাদের এই উন্নয়নটা করে দিয়েছি, এই জন্য আমাকে ভোট দেবেন আর কি। একটি বিষয় সেটি হচ্ছে স্থানীয় পর্যায়ে দেখা যায় সরকারি বিভিন্ন অনুদান, আমরা গেল সরকারের আমলে দেখেছি যে অনুদানগুলো আসতো জনপ্রতিনিধিদের মাধ্যমে, যে অনুদানটা আসার কথা সেটি আসছে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে। সাধারণ মানুষ এই কাবিখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতাগুলো, সেগুলোর জন্য যেতে হতো আওয়ামী লীগের কোনো এক ইউনিয়ন সভাপতি বা উপজেলা সভাপতির কাছে বা তাদের কোনো নেতার কাছে। এমনটি ঘটেছে। এই নিয়মটা কেন ঘটেছিল বা এমন কেন ঘটেছিল? না আসলে এগুলো তো প্রেক্ষাপট গত 15 বছরে রাষ্ট্রের যে কাঠামো ছিল, মানে একতরফা একটা কোনো নির্বাচনবিহীন একটা সরকার যখন দায়িত্বে থাকে তাদের মানে জনগণের পরিবর্তে, জনগণ যে বলা হয় যে রাষ্ট্র মানে প্রজাতন্ত্রের প্রধান অনুসরণ তাদেরকে প্রতি আর দায়বদ্ধতা থাকে না। কারণ নির্বাচন ব্যবস্থা যখন জনগণ যখন তার ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দের ব্যক্তিকে আপনি দেখবেন যখন নির্বাচিত করে নিয়ে আসতে সক্ষম হবেন, তখন কিন্তু যিনি সরকার গঠনে থাকুক, সরকারে থাকুক কিংবা যে দলই সরকার গঠন করে তাদের একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু বিগত 15 বছরে আপনারা যদি জেনে থাকেন যে সেই ধরনের কোনো দায়বদ্ধতা ছিল না আমি বলতে পারি। কারণ 2014 সালের 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পরে পরবর্তী যে 10ম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 2014 সালের 5 জানুয়ারি, সেই যে মানে সব দলবিহীন, মানে একটা দল এবং তার কিছু অনুসারী নিয়ে যে রাজনৈতিক একটা শুরু হয়ে গেল এবং যে আনকনটেস্টেড 154 জন একটা গঠন করতে গেলে 151 জনের ম্যান্ডেট লাগে, সেটা ভোট হওয়ার আগেই সেটা পেয়ে যখন যায় একটা দল, তাদের মধ্যে জনগণের কাছে আর দায়বদ্ধতা থাকে না। দায়বদ্ধতা যখনই না থাকে তখনই তার দলীয় কর্মীরা সরকারের ভূমিকা অবতীর্ণ হয় প্রত্যেকটা স্তর থেকে আর কি। এইখানে সরকারও, তার মানে সেখানেও কি স্থানীয় সরকারের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে? তারা অবশ্যই বঞ্চিত, কারণ তাদেরও তো অসহায়, তারাও দলীয় দেখেন আপনি এইখানে বলি আর কি, এই যে দলীয় কর্মীদের প্রমোট করার জন্য এই যে স্থানীয় সরকারের যে একটা উৎসবমুখর ভোটের একটা পরিবেশ ছিল, গ্রামে যে একটা সম্প্রীতি ছিল, মানুষের ভাইয়ের মধ্যে একটা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, একটা প্রতিবেশের সাথে যে সম্প্রীতির বন্ধন ছিল, সেটা কিন্তু নষ্ট করে দিয়েছিল শুধু ক্ষমতাকে কক্ষিগত করে রাখার জন্য, যে অন্য কোনো দলের মানুষ যাতে এই জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে, সাধারণ ভোটারদের মাধ্যমে ভোটে যাতে জয়ী না হয়ে আসতে। এই জন্য দেখেন যে দল নিরপেক্ষ নির্বাচনটাকে দলীয় প্রতীকে নিয়ে গেলেন। দলীয় প্রতীকের অর্থ যে একটা প্রতীক যে ক্ষমতায় আছেন, ধারাবাহিকভাবে তার সরকার পরিচালিত হচ্ছে, সেইখানে দেখা গেল দলীয় প্রতীক দিয়ে তার কর্মীদেরকে কিন্তু প্রমোট করার একটা উদ্দেশ্য। সেই সময় একটা কথা কিন্তু ভোটের মাঠে খুব বেশি পরিচিত ছিল যে নৌকা মার্কার চেয়ারম্যান বা নৌকা মার্কার মানে প্রতীক পেলেই সে নির্বাচিত, এমন একটা ভাব ছিল।
আসলে এটা তো আর বলার অবকাশ রাখে না, এটা সবাই জানে আর কি। শুধু বাংলাদেশ না, বা আমাদের যারা প্রবাসী ভাইরা তারাও এটা নিয়েও খুবই হতাশায় ভুগেছিলেন 5 আগস্টের পরে, এই যে এটা বিপ্লবের পরে তারাও কিন্তু একটু স্বস্তিতে আছে বলে আমি বিশ্বাস করি আর কি। মানুষ চাই এই সরকারের কাছে, ইউনূস বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে যেভাবে যে চিন্তার মানুষ, তার যদি উপদেষ্টা পরিষদ যদি তার সমকক্ষ কিছু মানুষ থাকতেন, আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা ভালো একটা সুসংহত একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পেতাম বলে আমি বিশ্বাস করি। আমি এইখানে বলতে চাই যে আপনি একটু দেখবেন যে এই স্টোরিটা স্থানীয় সরকার সংস্কার কমিশন যে এমপিদের কর্তৃত্বের বিষয়টার পাশাপাশি বেশ কিছু সুপারিশ তারা করার চিন্তা করেছে। ইতিমধ্যে বেশ কিছু একমত পোষণ করেন, যেহেতু সুপারিশটা এখনো লেখা শুরু হচ্ছে আর কি। আমি তাদের সাথে কথা বলে একাধিক দিন তাদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তারা বিশ্বস্ততার সাথে হয়তো আমার প্রতি আস্থা রেখেছেন, তাই বলে তাদের অনেক গোপন বিষয় আমাকে বলেছেন। সেইখানে আপনি দেখবেন যে সংরক্ষিত নারীর একটা বিধান আছে, যে আমরা নারীকে বলতে চাচ্ছি যে তাদের সমকক্ষ, পুরুষের সমকক্ষ নিয়ে আসে, আবার সংরক্ষিতের কথা বলি। তো আমি এই যে স্থানীয় সরকার সংস্কার কমিশন আপনি দেখবেন তারা কিন্তু একটা খুবই যুগোপযোগী দূরদর্শীমূলক একটা সংস্কার সুপারিশ করার চিন্তা ভাবনা করছেন আর কি, আমি বলতে পারি। সেখানে দেখা গেল যে একটা ইউনিয়ন পরিষদকে যদি আমি ইসে নিয়ে আসি, কাউন্টিংয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে একটা ইউনিয়ন পরিষদের 9টা ওয়ার্ড থাকে, তার মধ্যে 9টা ওয়ার্ডে 3জন সংরক্ষিত মহিলা থাকে। কিন্তু তারা সেই পদ্ধতিটা ভেঙে যেহেতু নারীকে সামনে এগিয়ে নিয়ে আসতে চান, রাষ্ট্র ক্ষমতা অর্থনীতিতে নারীদের একটা ভূমিকা তারা রাখতে চান, এই ক্ষেত্রে তারা একটা পদ্ধতি চালু করতে চাচ্ছেন, ঘূর্ণায়মান পদ্ধতি সেটা বলতে চাচ্ছেন। যে ধরেন প্রথমবার ধরেন একটা 5 বছর বা যে নির্বাচনে প্রথম নির্বাচন যেটা হবেন, সুপারিশগুলো যদি আমাদের অন্তর্বর্তী সরকার গুলো গ্রহণ করে, তাহলে সেটা দাঁড়াবে প্রথম 1 থেকে 3 নম্বর ওয়ার্ড একটা বছর গেল, 5 বছর পরে পরবর্তী যে ওয়ার্ড 3টা থাকবে, যেমন 4, 5, 6, এর পর্যায়ে 7, 8, 9, এইভাবেই ঘূর্ণায়মান পদ্ধতিতে পরপর 3বার সংরক্ষিত নারীদের মধ্যে নারীদের একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। আর তারা বলতে চাচ্ছেন, আমাকে যেটা জানিয়েছেন, বলতে চাচ্ছেন নারীরা এই যে এখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে তাদের মধ্যে যে একটা মনোবল কিংবা সক্ষমতা তৈরি হয়ে গেল, এটা চতুর্থবার যখন এই নির্বাচন আসবে, সেখানে তাদের কিন্তু আর কোনো সংরক্ষিত বিধান থাকবে না। সেখানে নারী পুরুষ উভয় প্রার্থী হবেন, সংরক্ষিত প্রথাটাকে বিলুপ্ত হবে। এর মধ্যে আমি মনে করি যে রাজনীতি শুধু বলে না, অর্থনীতির সর্বক্ষেত্রে নারীদের একটা এগিয়ে আসার যে একটা পথ সুগম হবে আর কি, এর মধ্যে আমাদের জন্য সবারই ভালো হবে আর কি। আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনার প্রতিবেদনে যেটি উল্লেখ আছে যে জেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনটিও এখন আগে তো পরোক্ষ ভোটের মাধ্যমে হতো, এখন সেটি সরাসরি হচ্ছে, মানে তাহলে কি জনগণ ভোট দিতে পারবে সরাসরি? একটা বলি যে আগে জেলা পরিষদের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটা স্তর আর কি, কিন্তু আসলে নিষ্ক্রিয় অবস্থায় যে যারা বুড়ো, এরকম বলতে চাই সংস্কার কমিশনে এমন কথা এসেছে যে একদম বৃদ্ধ, তারা চলার ক্ষমতা নেই, আর তাকে দিয়ে আর চেয়ারম্যান বানায় রাখা হয়, তাকে বানিয়ে রাখা হয়, সে যাতে ঠুটো জগন্নাথ হয়ে থাকেন। কারণ তাদেরকে নির্বাচিত করেন যে সরকার থাকে, তাদের ম্যাক্সিমাম এই স্থানীয় সরকারের প্রতিনিধি, তারাই ভোট দিয়ে তাদেরকে করেন। এটা এক ধরনের আর কি তামাশা বলা চলে আর কি, আমি মনে করি। সেই ক্ষেত্রে স্থানীয় সুপারিশ করতে চাচ্ছে যে জেলা পরিষদের চেয়ারম্যান পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করা, আর যাতে তাদের একটা জবাবদিহিতার একটা ক্ষেত্র কিংবা জায়গা তৈরি হয়, স্বচ্ছতা তৈরি হয়। তাদেরকে যে যদি 5 বছর পরে যাতে সে আবার প্রার্থী হতে চাইলে জনগণের কাছে যাকে যে দায়বদ্ধতার একটা বিষয় চলে আসে, সেই কারণে কমিশন, আমি মনে হয় এটা একটা খুবই ভালো এবং ইতিবাচক সুপারিশ হবে বলে আশা করি। তারপর আরেকটা বিষয় আপনি হয়তো প্রতিবেদনে খেয়াল করেছেন কিনা, যে স্থানীয় সরকার নির্বাচনটা মূলত আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুপারিশে নির্বাচন কমিশন নির্বাচনটা পরিচালনা করে থাকে। অনেক সময় দেখে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর সরকার মনে করছে যে এই সময় স্থানীয় সরকার নির্বাচনে দিলে তার কাঙ্ক্ষিত এবং ভরাডুবিয়ে তার প্রার্থী যাদেরকে তারা মনোনীত করবেন তাদের ভোটে পরাজিত হবার সম্ভাবনা থাকে, কিংবা বড় মানে ভরাডুবি হওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে, তখন তারা নির্বাচনটাকে ডিলে করতে থাকেন আর কি। স্থানীয় সরকারের চিঠি দেন, মেয়াদ উত্তীর্ণ হয়েছেন, তারা সময় ক্ষেপণ করতে থাকেন, নির্বাচন কমিশনকে তারা কিন্তু অবহিত করেন না।
এর পরিপ্রেক্ষিতে দেখা যায় এই স্থানীয় সরকার সংস্কার কমিশন, যিনি তোফাল আহমেদ স্যার কিন্তু মানে অনেক প্রজ্ঞাবান একজন বিজ্ঞ একজন মানুষ, স্থানীয় সরকার বিষয়ে তার দক্ষতা আছে, অন্তর্বর্তী সরকার তাকে যে মনোনীত, আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য বলছি, আপনি দেখেন এই যে স্থানীয় সরকার নির্বাচনটা, স্থানীয় সরকারের জন্য একটা স্বতন্ত্র কমিশন করতে চাচ্ছেন। সেই কমিশনের অধীনে স্থানীয় সরকারের স্তরগুলো থাকবে, এইখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে কিন্তু ভিন্ন 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 প্রেক্ষাপটে, সব কিছু এদের নিজস্ব জনবল দিয়ে একটা করার চিন্তা করছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্বাচন করার ক্ষমতাটাকে অর্পণ করার চিন্তা করছেন। হয়তো সুপারিশ যখন আসবে তখনও আমাদের আরেকটি বিষয় থাকে, আপনি বললেন যে ক্ষমতাসীন দল যে দলই থাকুক না কেন ক্ষমতায়, তারা চেষ্টা করে যে তাদের যখন ভরাডুবি হওয়ার আশঙ্কা না থাকে, পরিস্থিতি ভালো থাকে, সুবিধাজনক অবস্থায় থেকে তারা নির্বাচন দিতে চান। এবারের যে নির্বাচনের নিয়ে এত আলোচনা জল্পনা কল্পনা চলছে, সংস্কারের আগে পরে অনেক কথাই চলছে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে নাকি স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, কোনটি এই হওয়ার বিষয়টা আসলে দেখছেন? খুবই একটা স্পর্শকাতর বলতে হয় আর কি। সরকার তারা চাইছেন না, আমি যতটুকু সরকারের ভিতরের খবর জানি, যারা এবং অনেক আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে অনেক সিটি কর্পোরেশন থেকে শুরু করে যে স্থানীয় যে এই প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো থেকে কোনো জায়গায় আওয়ামী লীগের যারা ছিল তারা অনেকেই এখন আত্মগোপনে চলে গেছেন, জনপ্রতিনিধি নেই বললেই চলে, এবং সাধারণ মানুষ সেবা নিতে এসেও সেই সেবা ঠিকঠাক পাচ্ছেন না। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপট যদি বলেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করাই ছিল, কিন্তু এইখানে অনেকগুলো অসুবিধা আছে। সরকার কিন্তু আসলে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়। যদি স্থানীয় সরকারের সবগুলো স্তরে নির্বাচন করতে চাই, তাহলে মিনিমাম 1 বছর কমিশনকে মোটিভেশন করতে হবে, তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা কিন্তু পিছাই যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে একটু, যেহেতু আমরা এত বড় একটা বিপ্লবের পরে একটা সংস্কার কমিশন হয়েছে, মানুষের একটা যে ভালোর দিকে, ভালো চিন্তার দিকে যদি নিয়ে যেতে চাই, জাতীয় সংসদ নির্বাচনটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ আর কি। আর যখন যিনি সরকার আসবেন, গঠন করবেন, সেই সরকার আসলে স্থানীয় সরকার নির্বাচন করা, শুধু কোনো অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু এটা নির্বাচন করা খুব চ্যালেঞ্জ হয়ে যাবে। এই জন্য বলছি, কারণ সময় ক্ষেপণ হবে অনেক বেশি, কারণ স্তরে স্তরে নির্বাচন করতে হয়। এটা অনেক বড় একটা জটিল বিষয়, যেহেতু সাধারণ মানুষ চায় যে তাদের জনপ্রতিনিধি থাকুক, তারা হয়রানি হচ্ছে বলে বলছেন। কিন্তু সামগ্রিক যদি আপনি বিবেচনা করতে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। এবং সরকার থেকে কিন্তু ইতিমধ্যে আমি কিছুদিন আগেও দেখে থাকবেন আর কি, যে জাতীয় সংসদ নির্বাচন সংস্কারটাকে ব্যাপক আকার করার পরে করতেছেন, কিন্তু সেই অবস্থান থেকে কি রাজনৈতিক দলগুলো বোঝেন, পালস বোঝেন? তারা যেহেতু রাজনীতি নিয়ে থাকেন, মানুষকে নিয়েই তাদের কাজ করতে হয়, রাষ্ট্র ভাবনা থাকে, তাদের একটা চাপাচাপি বলে, পীড়াপড়ি বলে, কিংবা তাদের সাথে বিভিন্ন সময় সংলাপের মাধ্যমে আপনি দেখবেন সরকারও বলতে শুরু করেছে যে আমরা একটা যৌক্তিক সংস্কার, যেহেতু রাজনৈতিক দলগুলো চাচ্ছেন, এই কারণে আমরা যৌক্তিক একটা সংস্কার করে তারপর নির্বাচনটাকে আমরা সম্পন্ন করতে চাই আর কি। এইখানে সবচেয়ে বড় বিষয়, স্টেটে দেখবেন যে দলীয় পুঁথিক একটা ছিল, আর যেটা গ্রামের যেমন বলেছি সম্প্রীতি, সেইখানে দল নিরপেক্ষ একটা করার চিন্তা ভাবনা করছে কমিশন। তারা পার্বত্য এলাকায়, আপনি সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কখনো নির্বাচন হয় না স্থানীয় সরকার, শুধু জাতীয় সংসদ ছাড়া। আর স্থানীয় সরকার সংস্কার কমিশন সে ভাবনাতেও নিয়ে এসেছে যে তাদেরকে অধিকার ক্ষুণ্ণ করে না, তাদের আমি চিন্তাগুলো আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তারা আসলে ওয়ান যখন বসেছি, তখন তাদের ভাবনাগুলো আমার সাথে শেয়ার করার কারণে হয়তো আমি বলতে পারছি, কিংবা স্টোরিটা করার সৌভাগ্য হয়েছে। আমার দেশ হয়তো লাভবান হবে এই স্কুপ নিউজের মাধ্যমে, আমি মনে করি এগুলোই থাকবে আর কি বলি। সেখানে পার্বত্য চট্টগ্রাম জেলায় দেন ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, চাকমা আছে, মারমা আছে, কিন্তু তারা চাচ্ছে যে যারা মেম্বার কিংবা আমরা সদস্য বলি আর কি, ভাইস চেয়ারম্যান বলি, বলি, তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী জাতির মধ্যে তাদের প্রার্থী দেবেন, তারাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচন। এটা কিন্তু একটা খুবই একটা ক্যালকুলেটিভ চিন্তার, দূরদর্শিতা চিন্তার আমি বলবো স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কিন্তু চেয়ারম্যানের ক্ষেত্রে বলতে চাচ্ছেন যে ভোটের মাধ্যমে আসুক, তাদের একটা জবাবদিহিতার জায়গা তৈরি হোক। যে একজনকে আপনি বললেন, মুজাহিদ সাহেব আপনি বললেন যে হ্যাঁ শাহনাজ সাহেব হলো এইখানের চেয়ারম্যান হবে, সেই হয়ে যাচ্ছেন, কিন্তু যদি ভোটের মাধ্যমে হয়ে তৃতীয় ব্যক্তি কিন্তু আসতে পারতেন,
তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা হতো এবং জনগণের কাছে জবাবদিহিতার একটা ক্ষেত্র সেখানে থাকতো। সরকার থেকে দেয়া হতো আগে। হ্যাঁ, সরকার যাকে পছন্দ করে সেইভাবে, কিংবা গোষ্ঠীগতভাবে তাদের যে হলো রাজা আছে, প্রজা আছে, সেভাবে আরেকটা বিষয় থাকে, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা, এটি কি ধরনের গুরুত্ব পাচ্ছে এবারে? এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে আর কি, কিন্তু দ্বিমতও এসেছে। আমি কমিশনের মধ্যেও দেখেছি যে দ্বিধাবিভক্ত মত আমার সামনে ঘটেছে, কারণ আমি চেষ্টা করি যে এই যে রিপোর্টার হিসাবে তাদের কাছাকাছি যাও, কাজ নেই তবু আমি মাঝে মাঝে যাই ঘুরতে, তখনই আমি আলোচনা করি। কেউ বলেছেন শিক্ষাগত, বলছে যেহেতু এমপিদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাহলে এইখানে স্থানীয় সরকার নির্বাচন শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন আছে আর কি। তবু চাই একটা তারা চাইছে যে ন্যূনতম একটা শিক্ষাগত, তারা এর পাশাপাশি একটা বিপরীত একটা চিত্রও রাখতে চায় আর কি, যে যা সবাই আসুক সেই ক্ষেত্রে। কিন্তু এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেটা ধরেন মেম্বার পদে তাদেরকে কিন্তু চেয়ারম্যানকে যেমন সার্বক্ষণিক দায়িত্ব পালন করার পরিষদে একজন মেম্বারের সেরম লাগে না। তারা চাইছেন যে মেম্বারগুলো যদি ধরেন যারা সরকারি চাকরি করেন, এমপিভুক্ত স্কুল প্রতিষ্ঠানে চাকরি করেন, আগে কিন্তু এমন ছিল সমাজে একটা সভ্য শিক্ষিত শ্রেণীর মানুষ কিন্তু নির্বাচনে আসতেন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে। এবার একটু চাইছেন যে সংস্কার কমিশন স্থানীয় সরকার সমস্যা সেই ধরনের বিষয় একটু তারা মনে করছেন যে আমরা যদি এই ধরনের শিক্ষিত মানুষকে যদি নির্বাচনের সুযোগ করে দিই, যে বার আছে আর কি, যে কোনো এমপি সরকারি সুবিধা লাভজনক কোনো পদে থাকলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এই কারণে পারতেন না। কিন্তু সেই জায়গাতেই স্থানীয় সরকার সংস্কার কমিশন সেই বারটাকে তুলে দিয়ে যাচ্ছে, যাতে কিছু মানুষ আসুক, ভালো মানুষ, যাতে মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই। আরেকটি বিষয়, আমরা গত একদিন আগেই দেখলাম যে ইভিএম নিয়ে একটা তুলকালাম কাহিনী, ইভিএম নিয়ে অনেক বড় ধরনের অনিয়মের কথা জানতে পেরেছি। আসলে এটি নিয়ে যদি দর্শকদের একটু উদ্দেশ্যে বলতেন কি আমি ঘটেছে। নির্বাচন কমিশন দীর্ঘদিনে সেই ভোটার তালিকা, ছবিযুক্ত ভোটার তালিকা বলে তার আরো আগে থেকে 2004 সাল থেকে আমি নির্বাচন ইভিএম শুরু থেকে আমার অভিজ্ঞতা, কারণ আমি ক্লোজলি আমি জানা, সেই বুয়েটের ইভিএম থেকে শুরু করে হুদা কমিশনের ইভিএম বলি, যে কমিশনে বলুন, আমি খুঁটি খুঁটি জানার চেষ্টা করি আর কি। কিন্তু আমাদের স্টোরিটা দেখেছি, আমিও কিছু তথ্য সরবরাহ কমিশনের দিক থেকে আমিও তথ্য দিয়েছি। ইমরান আমাদের সিনিয়র বিশেষ প্রতিনিধি, উনি তিনি স্টোরিটা করেছেন, খুব ভালো স্টোরি হয়েছেন বলে আমি মনে করি আর কি। এই জন্য বলছি যে ইভিএমটা অনেকগুলো বিষয় আছে, কিন্তু শুধু 2012 সালে যখন বুয়েট কর্তৃপক্ষ লুৎফুল কবির স্যারের নেতৃত্বে একটা টিম ছিল, তাদের নেতৃত্বে যে বুয়েটের যে ইয়েটা ছিল, তাদের কিন্তু কিছু ফাংশনে একটু ঘাটতি ছিল, ল্যাকিং ছিল, যে আপনার একটাতে ভোট দিলে আরেকটাতে যাওয়ার একটা অপশন ছিল, প্রোটেকশন ছিল, প্রোটোটাইপ যেগুলো বলে সেইগুলো ছিল। স্ক্রিনে কে ভোট দিল বুঝতে পারতেন না, তার ভোটটা সম্পন্ন হলো কিনা। কিন্তু 2018 সালে যখন সেই ইভিএমটা করলেন, এইখানে একটা আছে, মূলে একটা বিষয় বলি, যে চুক্তিটা কিন্তু ইভিএমের চুক্তিটা যখন হয় তখন কিন্তু বাংলাদেশ আর্মির সাথে নির্বাচন কমিশনের সমঝোতা স্মারকটা হয়, কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু এই দুজনের হলেও নির্বাচন কমিশনে বিএমটিএফকে দিয়ে যে সেনাবাহিনী এটা এই থার্ড পার্টি হিসাবে ক্রয় করিয়েছেন আর কি, প্রযুক্তিগুলো এখানে একটু ঘাবলা থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু কমিশনের কিন্তু বিএমটিএফ এর কাছে জবাবদিহিতা নেওয়ার কোনো কিছু নাই। আপনি দেখেন 1.5 লাখ ইভিএম নিয়েছে, আমি জেনেছি যে অনেক ইভিএম নাকি যারা প্রায় 82,000-এর মতন বিএমটিএফে এখনও সংরক্ষিত তাদের রাখে। আমার কর্মকর্তারা কয়েকজন বলেছেন আর কি, যে সেই ইভিএম এখনও মনে হয়, তাদের দেখে মনে হয়েছে এখনও যেভাবে নিয়ে আসছে সেভাবেই আছে, কিন্তু কিছু ইভিএমকে তারা নির্বাচনে দিয়েছে, আর দিয়ে আসার পরে সেই ইভিএমগুলোকে আবার রিপেয়ার করে আবার করছে, কিন্তু সবগুলো যে ইউজ হয়েছে এরমও না। এই ধরনের বেশ কিছু অডিট আপত্তিও এসেছে, কারসাজি আছে। সবশেষ আপনার কাছে একটা বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে এই যে নির্বাচন, স্থানীয় নির্বাচন নিয়ে একটি বিষয় সবসময় ইতিপূর্বে আমরা দেখেছি ঘটে এসেছে, সেটি হচ্ছে যে নির্বাচনের সময়কালীন স্থানীয় এমপির বা যিনি জনপ্রতিনিধি থাকেন আর কি, সংসদ সদস্য, তার একটা প্রভাব, এবং নির্বাচন আসার আগেই অনেক প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যে সুবিধাজনকভাবে ওসি চেঞ্জ, তারপর হচ্ছে ইউএনওকে চেঞ্জ করা হয়, বা এই প্রভাব খাটিয়ে চেঞ্জ করার খবরও পাওয়া যায়। আসলে এগুলো রোধে এবার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন বা সংস্কার কমিশন, কি ধরনের প্রস্তাব করেছে? যেটা বলেন সংবিধানের যে 59 অনুচ্ছেদ, আমি বলছি যে সংশোধনের করছেন আর কি, এমপিদের যে সেটা যদি না থাকে তাহলে তো আলটিমেটলি তারা থাকতে পারবে। আপনি জানেন
আমি যদি বলি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক আওয়ামী লীগের যে এমপি ছিলেন বাহার উদ্দিন বাহার, তার মেয়ে সুচি হলো নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন। এর আগে সাক্কু ভাই যখন নির্বাচন করেছিলেন, সেখানেও আমরা দেখেছি নির্বাচন কমিশন তাকে কিন্তু চিঠি দিয়েছে, স্পিকারকে চিঠি, কিন্তু তিনি মানতেন না। এই যে না মানার একটা সংস্কৃতি, এই যে একটা সরকার যে নির্বাচনবিহীন সরকারের যে দায়বদ্ধতা থাকে না, আর তার দলীয় যে এমপি তার আচরণের মধ্যে কিন্তু ফুটে উঠেছিল। এ নিয়ে কমিশনের মধ্যে কিন্তু কমিশন কিন্তু তাদের বিষয়ে কোনো ব্যবস্থাই নিতে পারেননি, উল্টো কমিশনকে হুমকি দিয়েছিলেন। আশা করি এই সংস্কার কমিশনের মধ্যে এমপিদের একটা জবাবদিহিতার জায়গায় আসবেন, আর তারা যদি এই ধরনের করেন, আইন লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এবং যেহেতু নিম্নকক্ষ উচ্চকক্ষ সংসদ হবে, আর সেখানেও তাদের জবাবদিহিতার জায়গা তৈরি তার হবে। মানে আমরা এটা বলতে পারি যে এই সংস্কার কমিশন অর্থাৎ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে স্থানীয় নির্বাচন নিয়ে যে চিন্তা করছেন, যেভাবে করে সংস্কার করতে চাচ্ছেন, তাহলে আগামীতে স্থানীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশের মধ্যে একটি সুন্দর নির্বাচন আমরা প্রত্যাশা তো করতেই পারি। না, অবশ্যই প্রত্যাশা করা যাবে এই ধরনের সুপারিশ যদি হয়, এবং যারা নির্বাচন কমিশন থাকবেন তারা যদি আইনটাকে যথাযথভাবে প্রয়োগ করতে পারেন, যদি দলীয় দৃষ্টিভঙ্গি কিংবা আমি অমুককে পছন্দ করি অমুককে পছন্দ করেন এই ধরনের মানসিকতা ভেবে, জনগণের কথা ভেবে, রাষ্ট্রের কথা ভেবে যদি নির্বাচন কমিশনের আইনগুলো প্রয়োগ করেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার অবশ্যই এটা সুন্দর এবং উৎসম্মকর। আমরা যেটা ছোটবেলায় দেখেছি যে গ্রামে শীতের দিনেই ভোট হতেন আর কি, আপনি জানেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো, আর রাত জেগে দেখা গেল আমরা মিছিলে চলে গেছি, ফিরে আসছি, খাবার, এই ধরনের উৎসব ফিরে আসবে এবং এটা রাষ্ট্র এবং দেশের জন্য সবার জন্য কল্যাণ হবে বলে আমি বিশ্বাস করি। শাহনেওয়াজ ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী কোনো আয়োজনে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেশের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।